হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল আরণ্যক একাডেমি। বাংলা পেডাগজির প্রথম ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। অনেকেই আমায় বারবার কমেন্ট করেছো যে বাংলা এবং ইংরেজির পেডাগজির ক্লাস শুরু করার জন্য। তো সেই অপেক্ষার অবসান আজকে ঘটছে। আমরা ফাইনালি পেডাগজির ক্লাস আজ শুরু করছি। তো আজকে আমাদের প্রথম ক্লাস, আমরা একদম বেসিক থেকে পড়ব। যেভাবে অন্যান্য ক্লাসগুলো পড়েছি, থিওরি, তার সাথে কিছু এমসিকিউ, কিছু ট্রিক্স, কিছু রুলস, এভাবেই আমরা পড়ব। তো আমাদের প্রথম চ্যাপ্টার একদম শুরুর থেকে আমরা শুরু করছি, ভাষা শিখন এবং ভাষা অর্জন। এখান থেকে একদম বেসিক চ্যাপ্টার। তো এই পেডাগজি শুরু করার আগে তোমাদের একটা বিষয় বলে রাখি। অনেকে আমায় বলেছো যে পেডাগজি একটু ডিফিকাল্ট লাগে বা একটু জটিল লাগে, বুঝতে অসুবিধা হয়। দেখো, তোমাকে আমি দুটো কথা প্রথমে বলে রাখছি। এটা বলার পর আমি ক্লাস শুরু করব। কেন কি, এই দুটো জিনিস মাথায় রাখলে তোমার পেডাগজি বুঝতে আশা করছি কোনো অসুবিধে হবে না। ঠিক আছে? দেখো, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার কথা, যে শিখনের কথা, যে শিক্ষার কথা আমরা পড়ছি এই চ্যাপ্টারগুলোতে, এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা অ্যাপ্লাই করা হয়েছে সেটা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা। অর্থাৎ এখানে শিশুকে ভীষণ ভীষণ গুরুত্ব দেওয়া হয় শিক্ষার মধ্যে। তুমি যে সময় প্রশ্নগুলো যখন পাবে পরীক্ষাতে, সেখানে প্রশ্নের উত্তর এলিমিনেট করার একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, সেখানে তুমি এমন উত্তর কখনোই করবে না যেটা শিশুদের ক্ষেত্রে জটিলতা বা শিশুদের বিপক্ষে যাচ্ছে যে উত্তরটা। ঠিক আছে? যেহেতু আমাদের শিক্ষা শিশুকেন্দ্রিক শিক্ষা, সেহেতু সবসময় আমার উত্তরটা শিশুদের পক্ষে হবে। ঠিক আছে? এইটুকু জিনিস তুমি যদি মাথায় রেখে পেডাগজির প্রশ্নের উত্তর করতে যাও, তোমার ভুলের যে অবকাশ সেটা প্রায় কমে আসবে। আর বাকিটুকু আমরা ক্লাসে পড়ব। ঠিক আছে? আজকের এই চ্যাপ্টার ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে প্রশ্ন আসে, আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন রেখেওছি, তোমরা বুঝতে পারবে নিজেরাই দেখলে। তো চলো আর কথা না বলে শুরু করা যাক আজকের ক্লাস, আমাদের পেডাগজির, বাংলা পেডাগজির প্রথম ক্লাস। আমরা প্রথম শুরু করছি ভাষা দিয়ে। এই যে ভাষা বা যাকে আমরা ল্যাঙ্গুয়েজ বলছি, সেটা কি যদি তার সংজ্ঞা জানি? আমরা অলরেডি জানি এটা, কিন্তু যদি ডিফাইন করি কি বলা যাবে না, মানুষের, আমাদের যে মনের ভাব সেটা প্রকাশ করার জন্য আমাদের বাকযন্ত্র, যেটা বাকযন্ত্র অর্থাৎ কথা বলার যে মেশিনটা আমাদের মধ্যে রয়েছে গলার মধ্যে, যার মধ্যে কণ্ঠ, যার মধ্যে জিভ, যার মধ্যে তালু, দাঁত এবং ওষ্ঠ, এদের ছাড়া আমরা উচ্চারণ করতে পারবো না শব্দ। ঠিক আছে? তাহলে এই যে বাকযন্ত্র, এই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি, ঠিক আছে, বাকযন্ত্রকে ব্যবহার করে আমরা যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যে উচ্চারণ করি, যার একটা অর্থ রয়েছে অবশ্যই, তাকেই আমরা বলছি কি ভাষা বা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এখানে একজনের মতবাদ আমরা দিয়েছি, যিনি হচ্ছেন ভাষাবিদ বা ব্যাকরণবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি বলছেন যে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত যে শব্দ সমষ্টি, তাকে ভাষা বলা হয়। ঠিক আছে? এখান থেকে প্রশ্ন আসবে না, বাদ দাও। আমি জাস্ট কনসেপ্টটা তোমাদেরকে দিলাম শুরুতে, আমাদের শুরু করার আগে ভাষা কি সেটা একদম জেনে নিই। যেহেতু আমরা বেসিক থেকে পড়ছি, আমরা সব কিছু ডিটেলসে পড়ব। ঠিক আছে? এরপর ভাষার প্রকৃতি বা প্রকৃতি এবং পরিধি, এগুলো সম্বন্ধে আমাদেরকে আলোচনা করতে হবে। ঠিক আছে? ভাষার প্রকৃতি কি, ভাষা কি রকমের? ভাষার প্রকৃতি হচ্ছে, ভাষা হচ্ছে নিয়মবদ্ধতা রয়েছে ভাষার মধ্যে, রুল গভর্নড। সেটা কি না, প্রত্যেকটি ভাষা তার নিজস্ব একটি গঠন এবং ব্যাকরণগত নিয়ম থাকে। যদি তুমি ভেবে দেখো যে বাংলা ভাষা ধরো বা সংস্কৃত ভাষা ধরো বা ইংরেজি ভাষা, যে ভাষাগুলো আমরা মোটামুটি জানি, এদের দেখো গঠন প্রত্যেকটি ভাষার আলাদা আলাদা। তাহলে প্রত্যেকের একটি নিজস্ব গঠন থাকে, প্রত্যেকের ব্যাকরণ আলাদা, তাই না? প্রত্যেকের একটি নিজস্ব ব্যাকরণও আছে। তাহলে এটা ভাষার মধ্যে নিয়মবদ্ধতার কথা বলে, পরিবর্তনশীলতা অর্থাৎ ডাইনামিক।
না, ভাষাকে আমরা বলছি ভাষা হচ্ছে স্রোতের মতো। কেন? কারণ এই যে স্রোত যেভাবে সময়ের সাথে বা পরিস্থিতির সাথে স্রোতের অবস্থা পরিবর্তিত হয়, সেই একইভাবে ভাষা সমাজের সাথে যুগের সাথে তাল মিলিয়ে সময়ের সাথে ভাষা কিন্তু পরিবর্তিত হয়, ভাষা ক্রমশ অ্যাকচুয়ালি উন্নত হয় আরও। ঠিক আছে, তাহলে ভাষা পরিবর্তনশীল, তাই না? ভাষার মধ্যে যথেচ্ছতা রয়েছে, ঠিক আছে, আরবিটারি রয়েছে। কি সেটা? না, কোনো বস্তু, ধরো জড়বস্তু এবং তার নাম যেগুলো আমরা জানি, তাদের মধ্যে কি কোনো যৌক্তিক সম্পর্ক থাকে? ভেবে দেখো তো, যে কিছু নাম তোমার চারপাশে আসছে, ধরো আমরা বলছি যে জল, এই জলের নাম আসলে কেন জল, তার কোনো কি যুক্তি আছে নির্দিষ্ট, যে এই কারণের জন্য এটার নাম দেওয়া হয়েছে জল? না, এর কোনো যুক্তি নেই। এটি সমাজ কোনো এক সময় স্বীকৃতি দিয়েছিল এই নামটা, সেই জন্য আমরা জলকে জল নামে জানি। কোনো এর পেছনে কোনো যুক্তি নেই যে এই কারণে আমরা জলকে জল বলি। ঠিক আছে, এরকম কোনো জড়বস্তুরই মূলত নাম থাকার কোনো নির্দিষ্ট যুক্তি আমাদের কাছে নেই। ঠিক আছে, তাহলে ভাষার মধ্যে যথেচ্ছতা রয়েছে। ভাষা একটি সামাজিক সম্পদ। কেন সামাজিক সম্পদ? কারণ ভাষা আমরা জন্মগত বা উত্তরাধিকার সূত্রে কিন্তু পাই না। ঠিক আছে, আমি জন্মগত সূত্রে একটি ভাষা পেলাম বা আমার বাবা মায়ের কাছ থেকে আমি উত্তরাধিকার সূত্রে একটি ভাষা পেলাম, এমন তো নয়। ভাষা আমরা অর্জন করি। ঠিক আছে, এটি একটি অর্জিত সামাজিক সম্পদ, যেটি আমরা মূলত সমাজ থেকেই পেয়ে থাকি। ঠিক আছে, ঠিক আছে। এরপর ভাষার পরিধি। পরিধি কি না, ভাষার গণ্ডিটা কতটুকু? না, ভাষা মূলত যোগাযোগ স্থাপন, জ্ঞান অন্বেষণ। অন্বেষণ মানে হচ্ছে জ্ঞান আহরণ করা। ঠিক আছে, যোগাযোগ স্থাপন মানে একজন মানুষের সাথে আরেকজন মানুষের হতে পারে, একটা মানুষের সাথে একটা দলের হতে পারে। ঠিক আছে, সংস্কৃতির আদান প্রদান, যে কোনো আমার সংস্কৃতি আমি অন্য ভাষার মানুষের কাছে আদান প্রদান করছি, হতে পারে এটা। মানুষের বৌদ্ধিক এবং প্রাক্ষবিক যে বিকাশ, সেটা হতে পারে। এই প্রত্যেকটা জিনিসের হাতিয়ার কিন্তু ভাষা। তার মানে এগুলো করতে হলে আমার কিন্তু ভাষা লাগবে। আমি ভাষাহীন অবস্থায় এগুলো করা আমার ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট হবে, বা জটিল হবে, বা হবে না, ইম্পসিবল হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ভাষার পরিধি। এরপর আমরা যে জায়গাটাতে এসেছি, এই জায়গাটা থেকে তুমি এই চ্যাপ্টারের সবথেকে বেশি প্রশ্নগুলো কিন্তু তুমি পেতে চলেছ। ঠিক আছে, এই জায়গা থেকে বেশিরভাগ প্রশ্ন এখান থেকে কিন্তু আসবে। ক্লিয়ার? দেখো, এখানে বলছে যে ভাষা শিখন আর ভাষা অর্জন, এই দুটোর মধ্যেকার পার্থক্য, শুধুমাত্র পার্থক্য নয়, আমরা ভাষা শিখন এবং ভাষা অর্জনের যে মূল পয়েন্টগুলো পরীক্ষাতে যেগুলো থেকে প্রশ্ন আসে, সেই পয়েন্টগুলোই অ্যাকচুয়ালি আমরা আহরণ করব বা জানবো বা বুঝবো। ঠিক আছে, তাহলে আমরা 3টে ছক আকারে এটা পড়ব। প্রথমে রেখেছি যে কোন বিষয়ের ভিত্তিতে আমরা এই পার্থক্যটা পড়ছি। প্রথমে ভাষা অর্জন আর ভাষা শিখন, এই দুটো টার্মের সাথে যদি তুমি পরিচিত হতে চাও, ভাষা অর্জন আর ভাষা শিখন, একটাকে বলা হচ্ছে অ্যাকুইজিশন, একটাকে বলা হচ্ছে লার্নিং। এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, বা এই দুটো কী আসলে? দেখো, অর্জন কথার মানে হচ্ছে যে কোনো কিছুকে আহরণ করা। ঠিক আছে, তুমি কোনো কিছুকে গ্রহণ করছো বা কোনো কিছুকে তুমি নিচ্ছ, তার মধ্যে সেখানে তুমি কিন্তু সচেতন থাকবে না। ঠিক আছে, তুমি সচেতন না থেকেও কোনো কিছু অর্জন করতে পারবে। কিন্তু শিখন মানে সেখানে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। কোনো শিখতে হলে কোনো কিছু, সেখানে তোমার উপস্থিতি, তোমার হচ্ছে যে মনোযোগ, সেখানে সব কিছুই কিন্তু লাগবে, সচেতন তোমাকে থাকতে হবে। তাহলে এই দুটোর ভিত্তিতে কি কি পার্থক্য হতে পারে চলো দেখে নিই। প্রথম হচ্ছে প্রক্রিয়ার ধরন। ঠিক আছে, ভাষা অর্জন কীরকম প্রক্রিয়া আর ভাষা শিখন কীরকম প্রক্রিয়া। দেখো, প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ এখান থেকে ইম্পর্ট্যান্ট। আমি বলছি বারবার যে এই জায়গা থেকে পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে। এই ভাষা অর্জন হচ্ছে একটি অবচেতন বা সাবকনশিয়াস প্রক্রিয়া, এবং এটি অবশ্যই একটি স্বাভাবিক প্রক্রিয়া। কেন? কারণ আমরা যে ভাষাটি অর্জন করি আমরা, সেটা আমরা অবচেতন মনেই অর্জন করি, মানে আমরা সচেতন থাকি এমনটা কিন্তু নয়। ঠিক আছে, এবং এটি স্বাভাবিক প্রক্রিয়া, কন্টিনিউ চলতে থাকে। এবং এই যে অর্জন, এটা সবসময় কিন্তু মাতৃভাষা, আমরা অর্জন করতে পারি কেবলমাত্র মাতৃভাষা। বাকি সব ভাষা আমাদের কিন্তু শিখতে হয়, সেটা লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। ঠিক আছে, আর ভাষা শিখন হচ্ছে একটি সচেতন প্রক্রিয়া, এখানে তোমাকে কনসিয়াস থাকতে হবে, এবং অবশ্যই এটি একটি কৃত্রিম প্রক্রিয়া, এটি স্বাভাবিক নয়, এটার মধ্যে আর্টিফিশিয়াল ভাব রয়েছে, আমাকে শিখতে হয় বিভিন্ন প্রসেস দিয়ে। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে পরিবেশের ভিত্তিতে আমরা যদি দেখি,
না ভাষা অর্জনের জন্য কোনো প্রথাগত পরিবেশ, মানে প্রথাগত পরিবেশ বলতে বিদ্যালয় বা কলেজ, বিশ্ববিদ্যালয়, এই সব কিছু আমাদের লাগে না। ঠিক আছে, আমরা পরিবার এবং সমাজ এই দুটো জায়গা থেকেই কিন্তু ভাষা অর্জন করতে বা অ্যাকুইজিশন করতে পারি। ঠিক আছে, এক্ষেত্রে কোনো কিছু লাগে না। কিন্তু তুমি যখন ভাষা শিখবে একটা নতুন, সেখানে কিন্তু তোমার নির্দিষ্ট একটি প্রথাগত পরিবেশ, বিদ্যালয় হতে পারে, বিশ্ববিদ্যালয় হতে পারে, কলেজ হতে পারে, সেগুলো কিন্তু লাগবে। ঠিক আছে, এরপর বলা হচ্ছে প্রচেষ্টার ভিত্তিতে অর্জিত যেটা আমাদের, সেটা কিন্তু শিশুর কোনো রকমের সচেতন প্রচেষ্টা থাকে না ওখানে। তুমি মাতৃভাষা শিখছো, মায়ের ভাষা শিখছো, সেখানে তোমার কোনো সচেতন প্রচেষ্টাই নেই। তুমি ভেবে দেখো, যখন তুমি ছোটোবেলায় বাংলা কথা বলতে শিখেছো, যার ভাষা বাংলা, আমি তার কথা বলছি, সে কি খুব সচেতনভাবে বাংলাটা শিখেছে? না, মোটেই না। কিন্তু তুমি যদি অন্য কোনো ভাষা শিখতে চাও, সেখানে কিন্তু তোমাকে সচেতনভাবে চেষ্টা করতে হবে এবং তাকে প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। ধরে নাও ইংরেজি শিখি আমরা যেভাবে, তাই না, অন্য ভাষা যে কোনো শিখি যখন। এরপর হচ্ছে ব্যাকরণের নিয়ম অনুযায়ী, কি না, ব্যাকরণের নিয়ম এবং কাঠামো এর ওপর কিন্তু জোর দেওয়া হয় না। ঠিক আছে, আমরা যখন মাতৃভাষা শিখি, ধরো বাংলা শিখেছি, এখানে যখন আমরা শিখছিলাম তখন ব্যাকরণের নিয়ম এইসবের ওপর খুব কি জোর দেওয়া হয়েছে? মোটেও হয়নি। কিন্তু তুমি যখন একটি ভাষা শিখবে, সেক্ষেত্রে কিন্তু ব্যাকরণের নিয়ম, তোমাকে ওই ভাষার গঠনশৈলী, এগুলোর উপর জোর দিতে হবে। এই জন্য আমাকে ইংরেজি গ্রামার পড়তে হয়, ভাষা কিভাবে সৃষ্টি হয়েছে সেগুলো জানতে হয়, তাই না? তাহলে এরপর আসছে আমাদের মেন, যে অর্জিত ভাষা কোনটা না, অর্জিত ভাষা কেবলমাত্র মাতৃভাষা, যেটাকে L1 বা ল্যাঙ্গুয়েজ 1 বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলে আমরা জানি। কেবলমাত্র মাতৃভাষাই হলো অর্জিত ভাষা। ঠিক আছে, এটাই অর্জন করা যায়। বাকি যে কোনো ভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষা হিসেবে জানি, যেটাকে আমরা L2 বলি, যে কোনো বিদেশি ভাষা, মানে যেটা আমাদের মাতৃভাষা নয়, সেই সব বিদেশি ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এটা আমাদেরকে শিখতে হয়, একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। ক্লিয়ার পুরো ব্যাপারটা? এখান থেকে প্রচুর প্রশ্ন এসেছে এবং আসবে। ঠিক আছে, চলো এরপর আমরা দেখব এই ভাষা শিক্ষণের মূল নীতি কী কী, অর্থাৎ প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। ঠিক আছে, আমরা শিক্ষার্থীদের বা বাচ্চাদের যখন ভাষা শেখানোর জন্য একটা পথ আমরা অবলম্বন করি, তার মধ্যে কিছু নীতি আমাদেরকে কিন্তু অনুসরণ করতে হয় ভাষা শেখানোর ক্ষেত্রে, শিক্ষণের ক্ষেত্রে। সেগুলো কী কী নীতিগুলো? প্রথম নীতি হচ্ছে প্রেষণার নীতি বা প্রিন্সিপাল অফ মোটিভেশন। প্রেষণা মানে হচ্ছে মোটিভেট করা কাউকে। ঠিক আছে, প্রেষণার নীতিটি কি না, ভাষা যখন শেখানো হয়, শেখানো মানে বারবার মনে রাখবে কিন্তু এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে। ঠিক আছে, আমরা যে ভাষা স্কুলে, বিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিখি, সেই ভাষার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমাদের ওই ভাষাটার প্রতি আগ্রহ তৈরি করার জন্য, ঠিক আছে, আগ্রহ এবং উদ্দীপনা এটা কিন্তু তৈরি করা ভীষণ প্রয়োজন যদি কোনো ভাষা শিখতে হয়। ধরো ইংরেজি ভাষা, অনেকে ইংরেজি ভাষার প্রতি দুর্বল হয় কেন? কারণ তাদের ওই ভাষাটা শেখার প্রতি কোনো আগ্রহ, কোনো মনোবল এটা তৈরিই হয় না। ঠিক আছে, তাহলে সেটা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অনুকরণের নীতি বা প্রিন্সিপালস অফ ইমিটেশন। ইমিটেশন মানে অনুকরণ করা বা নকল করা। আমরা জানি, পড়ে এসেছি সিডিপিতে অলরেডি, যে শিশুরা অনুকরণ প্রিয়, মানে শিশুরা নকল করতে খুব ভালোবাসে, তাই না? তাই শিক্ষককে আদর্শ উচ্চারণ এবং সঠিক ভাষা ব্যবহার করতে হবে। শিক্ষকদেরকে একদম সঠিক উচ্চারণ করতে হবে, সঠিক ভাষা প্রয়োগ করতে হবে, যেন, কারণ শিশুরা যেহেতু ওগুলো কপি করবে, ওগুলো অনুকরণ করবে, তাহলে শিশুরা যেন সঠিক উচ্চারণটাই ছোট থেকে অনুসরণ করতে পারে। আমাদের প্রবলেম হয়ে যায় কি বলতো, আমরা যখন ছোট থেকে ইংরেজি শিখি, আমরা যে উচ্চারণগুলো শিখি সব ভুল উচ্চারণ শিখি। সেটা অভাব, আমাদের টিচারের অভাব উপযুক্ত। আমরা যখন ইংরেজি শিখছি, আমরা শিখছি হোয়ের, আমরা শিখছি হোয়াই, আমরা শিখছি উই। আমাদের যে উচ্চারণটাই ভুল, কারণ আমাদেরকে যারা শিখিয়েছেন তারা ভুল। আসল উচ্চারণ কি? উই, ওয়ার, উইচ, হোয়াট, এটা প্রকৃত উচ্চারণ, কিন্তু আমরা ওই যে শিখছি ভুল। তাহলে শিক্ষককে অবশ্যই সঠিক উচ্চারণ করে শেখাতে হবে, কারণ বাচ্চারা অনুকরণ করে। এরপর অনুশীলনের নীতি। এই অনুশীলনের নীতি মনে করো আমরা পড়ে এসেছি থর্নডাইকের সূত্র অনুযায়ী
বারবার অনুশীলনের মাধ্যমে ভাষা শিখন এটা কিন্তু স্থায়ী হয়। এই শিখনটা যদি আমরা বারবার অনুশীলন করি, নিজের ক্ষেত্রে দেখো আমরা ইংরেজি ভাষা ধরো শিখছি, বারবার যদি প্র্যাকটিস করি তো আমার ওই শেখাটা কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে একটা টাইম পর, ঠিক আছে? সেটাই থর্নডাইক বলেছেন। পরবর্তী হচ্ছে ব্যক্তিগত বৈষম্যের নীতি। ব্যক্তিগত বৈষম্য বা প্রিন্সিপালস অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, খুবই সহজ জিনিস। আমরা এটুকু তো বুঝতেই পারি যে প্রত্যেকটি শিশুর মধ্যে বুদ্ধি, তাদের মধ্যে তোমার ধারণ ক্ষমতা, শেখার ক্ষমতা, বোঝার ক্ষমতা, এগুলো তো এক হয় না সবার মধ্যে, ঠিক আছে? এই ক্ষমতাগুলো প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা হয়, ঠিক আছে? কারো বেশি হয়, কারো কম হয়। সেই জন্য শিখন পদ্ধতি যেটা হবে সেটা অবশ্যই কিন্তু শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী হতে হবে। আমরা প্রথমেই বলেছি যে এখানে শিশুর মানে বিরোধিতা করে এমন কিছু তুমি করতে পারবে না, সব কিছুই করতে হবে তোমাকে শিশুর কথা ভেবে। শিশুই এখানে সব, যেহেতু আমাদের শিশু কেন্দ্রিক শিক্ষা, তাই না? এরপর বলা হচ্ছে জীবনের সঙ্গে অনুবন্ধের নীতি। এটা কি না, প্রিন্সিপালস অফ লিঙ্কিং উইথ লাইফ। তুমি যা কিছু শিখবে, যে ভাষাটা শিখছো, ওই ভাষাটাকে যদি তুমি তোমার দৈনন্দিন জীবনের একটি অভিজ্ঞতার সাথে তুমি যদি যুক্ত করে দিতে পারো। ধরো তুমি কোনো একটি কাজ করছো, তুমি ইংরেজি শিখছো, তো তুমি তোমার সারাদিনের কাজগুলো তুমি ভাবো যে আমি ইংরেজিতে বলার চেষ্টা করবো। নতুন করে আর তোমাকে গিয়ে বাক্য রচনা করতে হবে না। তুমি যে কাজগুলো করছো তুমি ভাবো ওগুলোতে আমি ইংরেজিতে বলার চেষ্টা করি, ইংরেজিতে ভাবার চেষ্টা করি। তার মানে সেটাই বলা হচ্ছে, তোমার যে বাস্তব জীবন, সেই জীবনের সাথে, সেই অভিজ্ঞতার সাথে তোমাকে ওই ভাষাটাকে যুক্ত করতে হবে, যেটা তুমি শিখছো, তাহলে সহজ হবে। এরপর বলা হচ্ছে মূর্ত থেকে বিমূর্ত। এটাও আমরা সিডিপিতে পড়ে এসেছি, কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। মানে প্রথমে তোমাকে এমন জিনিস শেখাতে হবে যেটা তোমার চোখের সামনে আছে। বাচ্চাদেরকে প্রথমে মূর্ত জিনিস দিয়ে শেখাতে হয়, অ্যাবস্ট্রাক্ট জিনিস দিয়ে শেখানো যাবে না, ঠিক আছে? যেটা সে দেখতে পাচ্ছে সেরকম কিছু থিওরি দিতে হবে। তারপর তুমি পরে বিমূর্ত বা কাল্পনিক ধারণায় বা থিওরিতে তুমি যেতে পারো, ঠিক আছে? নাহলে সে নিতে পারবে না। বোঝা গেল এগুলো? চলো এরপর আমরা দেখে নিই যে মাতৃভাষা শিখনের উদ্দেশ্য কী, বা প্রয়োজনীয়তা কী, বা লক্ষ্য কী এর। কেন আমাদেরকে মাতৃভাষা শিখতে হবে নয়, শিখতেই হবে, তোমাকে জানতেই হবে মাতৃভাষা। কেন দেখে নিই না। মাতৃভাষা এই যে শিখন, এর উদ্দেশ্যকে মূলত আমরা 4টি ভাগে ভাগ করে আমরা জানব যে কেন মাতৃভাষা শিখন খুব প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, ঠিক আছে? প্রথম উদ্দেশ্য হচ্ছে জ্ঞানমূলক উদ্দেশ্য, মানে নলেজ বেসড। আমাদের নলেজ বা জ্ঞানের জন্য আমাদের মাতৃভাষা শেখা প্রয়োজন। কীরকম না, আমাদের মাতৃভাষা শেখার পর আমাদের মাতৃভাষা সম্বন্ধে শব্দভাণ্ডার যেগুলো আছে মাতৃভাষায় সেগুলো বাড়বে। ভাষার গঠন, ভাষার ব্যাকরণ, এগুলো সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করতে হবে। জ্ঞান লাভ করতে পারবো যদি আমরা ভাষা শিখি। তাহলে এটা প্রথম উদ্দেশ্য হলো। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে দক্ষতামূলক উদ্দেশ্য বা স্কিল বেসড। আমি যদি ভাষা শিখি, আমি কি দক্ষতায় পারদর্শী হব? আমি মাতৃভাষা শিখলে মূলত 4টি দক্ষতায় পারদর্শী হব। এই লিস্ট থেকে আবার কি আসে, এই লিস্ট থেকে আবার পরীক্ষাতে সিকোয়েন্স মানে জিজ্ঞাসা করে। আমরা পরবর্তীকালে এর একটা ট্রিক্স পরবর্তীকালে নিয়মে আমরা বলা আছে, ঠিক আছে? এটা আরও একবার পড়ব। তাহলে দক্ষতামূলক উদ্দেশ্য বা স্কিল বেসডের 4টি যে দক্ষতা সেগুলো কি কি? একটা হচ্ছে শ্রবণ বা লিসেনিং, শোনা এবং শুনে বুঝতে পারা। দ্বিতীয় হচ্ছে কথন বা স্পিকিং, স্পষ্টভাবে বলতে পারা। 3 নম্বর হচ্ছে পঠন বা রিডিং, সঠিক উচ্চারণ এবং অর্থ বুঝে পড়তে পারা। চতুর্থ হচ্ছে লিখন বা যেটাকে আমরা রাইটিং বলি, নিজের ভাবকে নির্ভুল বানানে এবং নির্ভুল ভাষায় লিখতে পারা। এই 4টি উদ্দেশ্য হলো মূল দক্ষতা। কিসের? দক্ষতামূলক উদ্দেশ্য বা স্কিল বেসড লার্নিংয়ে, ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার? চলো এটা বললাম, আরেকবার পরে আমরা দেখবো, কারণ এখান থেকে প্রশ্ন আসে। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে আমাদের রসাস্বাদনমূলক উদ্দেশ্য, অর্থাৎ অ্যাপ্রিসিয়েটিভ, ঠিক আছে? আমরা যখন সাহিত্য পড়ি, ধরো গল্প পড়ছি, উপন্যাস পড়ছি, কবিতা পড়ছি, এগুলো যে কোনো সাহিত্য, এগুলো পড়ে কি আমরা তার যে রস বা তার যে সৌন্দর্য সেটা আমরা উপভোগ করতে পারি এবং সেখান থেকে আমরা আনন্দ লাভ করতে পারি, ঠিক আছে? সৃজনমূলক উদ্দেশ্য বা ক্রিয়েটিভ উদ্দেশ্য কি সেটা না, নিজের যে আমাদের কল্পনা শক্তি, ধরো আমি কোনো একটা জিনিস ভাবছি, চিন্তা করছি, কল্পনা করছি, সেই কল্পনাটা দিয়ে আমি যদি নতুন গল্প, নতুন কোনো কবিতা, নতুন কোনো প্রবন্ধ বা নাটক বা গান, এগুলো যদি আমি রচনা করতে পারি, যদি লিখতে পারি, সেটাই হবে আমার সৃজনমূলক মানে বহিঃপ্রকাশ বা ক্রিয়েটিভ
বহিঃপ্রকাশ, তাই না? তাহলে এটাও কিন্তু মাতৃভাষা শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি প্রয়োজনীয়তা হিসেবে দাঁড়ায়। বোঝা গেল ব্যাপারগুলো? চল, এরপর আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে জানব। কি কি সেগুলো না, যেগুলো এই রিলেটেড, এই ভাষা সম্পর্কিত বিভিন্ন মনোবিদ তারা বলে গেছেন। অলরেডি সিডিপির ক্লাস যারা প্রত্যহ করছো এনাদের নামও শুনেছো, এবং যেগুলো আমরা এখন পড়বো এগুলো প্রত্যেকটা জিনিস আমরা পড়ে এসেছি অলরেডি। ঠিক আছে, প্রথম আমরা নোয়াম চমস্কি সম্বন্ধে জানব। তিনি বলেছেন যে শিশুরা ভাষা শেখার জন্মগত ক্ষমতা নিয়ে জন্মায়। এটা কিন্তু তিনি বলেছেন, এটা আমরা সিডিপির এর আগের ক্লাসেই পড়েছি। পিয়াজে, ভাইগোটস্কি, কোহলবার্গ নিয়ে যেখানে আমরা আলোচনা করেছি, সেখানে নোয়াম চমস্কি নিয়েও আমরা আলোচনা করেছি। এবং তিনি ল্যাড পড়ে এসেছি আমরা, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, এবং ইউজি অর্থাৎ ইউনিভার্সাল গ্রামার, এই দুটো বা সার্বজনীন ব্যাকরণ যেটা, এই দুটো ধারণার তিনি জনক, মানে এই ধারণাগুলো তিনি দিয়েছেন। ঠিক আছে, নোয়াম চমস্কি সম্পর্কে জানা গেল। ভাইগোটস্কি, লেভ ভাইগোটস্কি, ইনি বলেছেন যে ভাষা বিকাশের ক্ষেত্রে সামাজিক মিথস্ক্রিয়া বা তোমার সোশ্যাল যে ইন্টারাকশন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে তুমি সামাজিক না হলে, তুমি সোশ্যাল না হলে তুমি ভাষা শিখতে পারবে না, ভাইগোটস্কি বলছেন। পিয়াজে কি বলছেন? পিয়াজে বলছেন যে শিশুর আগে চিন্তন বা জ্ঞানমূলক, যেটা কগনিটিভের থিওরি তিনি দিয়েছেন, আমরা পড়েছি চ্যাপ্টারে, কগনেটিভ বিকাশ ঘটে, তারপর তার ভাষার বিকাশ ঘটে। মানে আগে তার কগনেটিভ চিন্তন হবে, দিয়ে ভাষা বিকাশ ঘটবে। স্টিফেন ক্র্যাশেন তিনি বলেছেন যে ভাষা অর্জনের ওপর যে জোর দিয়েছেন, এবং তিনি বলেছেন যে শিখন থেকে অর্জন এটা অনেক বেশি কার্যকরী হয়। ঠিক আছে, মানে তুমি শেখার থেকে তুমি যদি অর্জন করতে পারো তার কার্যকারিতা বেশি। এরপর হচ্ছে ভাষার মূল ভিত্তি কী? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। এই দুটো জায়গা থেকে প্রশ্ন করা হয়। ভাষার ক্ষুদ্রতম এককের নাম কি? ধ্বনি, বা যেটাকে ফোনেম বলা হয়। আর ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক, অর্থপূর্ণ ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে রূপমূল বা মরফেম। ঠিক আছে, দেখো ধ্বনি আর এই রূপমূল, এই দুটোর মধ্যে তফাৎ আছে। ধ্বনি হচ্ছে ক্ষুদ্রতম একক, এর কোনো অর্থ থাকবে এমনটা কিন্তু নয় ধ্বনির। কিন্তু রূপমূল কি? রূপমূল হচ্ছে তোমার ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক। মানে ধরো একটি, আমি যদি বলি, ধরো আমি বলছি ফুলগুলো, ঠিক আছে, সাপোজ ধরো ফুলগুলো, এটা একটা আমি শব্দ বললাম। এই ফুলগুলোতে এখানে যদি আমি ভেঙে দেখি, দুটো আলাদা আলাদা আমি রূপমূল এখানে পাবো। একটা হচ্ছে কি? একটা হচ্ছে ফুল, আর একটা হচ্ছে গুলো। ঠিক আছে, এই দুটো আলাদা আলাদা আমি রূপমূল পেলাম। কি করে? কারণ এই দেখো ফুলেরও একটা আলাদা মানে আছে, আমরা বলেছি ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক হতে হবে, আবার গুলো এদেরও মানে আছে। তার মানে এই দুটো ডিফারেন্স কিন্তু মনে রাখবে, একটা হচ্ছে অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক, আর একটা শুধুমাত্র ক্ষুদ্রতম একক। শুধুমাত্র ক্ষুদ্রতম একক বললে হবে ধ্বনি, আর অর্থপূর্ণ যোগ করে দিলে হবে রূপমূল। ঠিক আছে, এরপর আসবো আমরা সেই ট্রিক্সের কথা যেগুলো বলছিলাম তোমাকে, যে এই জিনিসগুলো যে পড়লাম, ওই দেখো LSRW, ঠিক আছে, সেইখানে যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্স থেকে প্রশ্ন প্রচুর আসে। ঠিক আছে, যেটা তোমাদেরকে বলছিলাম একটু আগে, এই সিকোয়েন্স থেকে প্রশ্ন প্রচুর আসে। কিভাবে মনে রাখবে? এই সিকোয়েন্সটা হচ্ছে L, তারপর S, তারপর R দিয়ে W, শর্ট ফর্ম হচ্ছে LSRW। অর্থাৎ কি কি? L মানে কি? L মানে হচ্ছে লিসেন বা শোনা, তাহলে L মানে লিসেন। S মানে কি? S মানে হচ্ছে বলা, স্পিকিং বা স্পিক। R মানে কি? R মানে হচ্ছে পড়া বা রিড। আর W মানে হচ্ছে লেখা বা রাইট। ঠিক আছে, এই হচ্ছে সঠিক ক্রম। এই ক্রমটাই তোমাকে জিজ্ঞাসা করবে, মানে সাজাতে বলবে। আগে হবে L, দিয়ে S, দিয়ে R, দিয়ে W, এগুলোকে আগোছালো করে দেবে। তাহলে আগে হবে শোনা, মানে আগে আমরা শুনবো, দিয়ে আমরা বলবো, দিয়ে আমরা পড়বো, তারপরে সবার শেষে কিন্তু লিখব। তাহলে শ্রবণ হচ্ছে প্রথম, কথন হচ্ছে দ্বিতীয়, পঠন হচ্ছে তৃতীয়, লিখন চতুর্থ। এই ক্রমটা আসে, তোমাকে পরীক্ষায় উল্টো পাল্টা করে সাজিয়ে দেবে। আগে ধরো বলা, দিয়ে পড়া, দিয়ে লেখা, দিয়ে শোনা, এরকম দিল। তোমাকে সঠিকভাবে এটা কিন্তু সাজাতে হবে। এখান থেকেই প্রশ্ন আসে, এই প্রশ্নটাই আসে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? চলো, দ্বিতীয় ট্রিক্স আমাদের কিওয়ার্ড ট্রিক্স। সেটা কি? কিওয়ার্ড ট্রিক্স হচ্ছে, তোমাকে একদম সহজ একটি উপায় বলে দিচ্ছি। কি? যদি তুমি দেখো প্রশ্নের মধ্যে স্বাভাবিক কথাটি আছে, বা অবচেতন প্রক্রিয়া বলা হয়েছে, বা পরিবার আছে,
বা যোগাযোগমূলক শব্দটি ব্যবহার হয়েছে, এগুলোর মধ্যে যদি কোথাও কিছু পাও এবং তোমাকে জিজ্ঞাসা করে যে এটা ভাষা অর্জন না ভাষা শিখন, সবসময় তুমি করবে এগুলো যদি পাও সবসময় হবে ভাষা অর্জন বা অ্যাকুইজিশন। ঠিক আছে, আমরা পড়েছিলাম না যে অর্জন এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, অবচেতন প্রক্রিয়া, পরিবার থেকে শিখি এবং এখানে যোগাযোগমূলক কোনো ব্যাপার থাকে না। ঠিক আছে, যদি দেখো প্রশ্নের মধ্যে আছে নিয়ম কানুনের কথা, যদি দেখো সচেতন প্রচেষ্টা বলা হচ্ছে, বিদ্যালয়ের ভূমিকা রয়েছে, ব্যাকরণের কথা আছে, তার মানে সবসময় কিন্তু সেটা বলবে ভাষা শিখন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আমরা পড়ে এসেছি, বোঝা গেল। আচ্ছা, মাতৃভাষার গুরুত্ব। মাতৃভাষার গুরুত্ব কি যদি প্রশ্নে আসে ধরো যে কোন ভাষায় শিক্ষাদান করা উচিত, প্রাইমারি এডুকেশন একদম, অলওয়েজ সেটা কিন্তু তুমি বলবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা তোমার প্রাইমারি স্কুলের যে শিক্ষা সেটা সবসময় কিন্তু এই ভাষাতেই করা উচিত। কেন? কারণ এই ভাষাটা আমরা জন্ম থেকে শিখছি, এটাতে আমাদের স্বাচ্ছন্দ্যবোধ বেশি, আমরা বেশি পরিমাণে স্বচ্ছন্দ বোধ করি এই ভাষায় কথা বলতে, আমার শেখাটা কংক্রিট হবে, আমার বোঝাটা সহজ হবে, তাই না? চলো, এরপর তোমাকে একটা জিনিস বলেছি যে কিভাবে তুমি যে অপশানগুলো হবে না সেগুলো বাদ দেবে কিভাবে, যেটাকে আমি একদম শুরুতেই তোমাকে বলেছিলাম ক্লাস শুরুর সময়, যে সব সময় যেখানে তুমি দেখবে যে মুখস্থ করার কথা বলা হচ্ছে, তুমি দেখবে ব্যাকরণের নিয়মের ওপর জোর দেওয়ার কথা বলা হচ্ছে, তুমি দেখবে শাস্তি দেওয়ার কথা বলা হচ্ছে, ভুল করলে তাকে সাথে সাথে থামিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, এগুলো যখন থাকবে সেই অপশানটা কিন্তু কখনো উত্তর হবে না। আমরা বলেছি এটি শিশুকেন্দ্রিক শিক্ষা, এখানে এমন কিছু কাজ করা যাবে না যেটা শিশুদের মানসিক বা অন্যান্য বিষয়ের ওপর প্রভাব ফেলে। ঠিক আছে, এরকম অপশান তুমি করতে পারবে না, তাহলে এগুলো থাকলে সবসময় ওই অপশানটাকে বাদ দিয়ে যাবে। ঠিক আছে, আর সেই অপশানটাকেই বাঁচবে যেখানে শিক্ষার্থী কেন্দ্রিকতার কথা বলা হচ্ছে, চাইল্ড সেন্ট্রিকের কথা বলা হচ্ছে, যেখানে শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার কথা বলা হবে, তাদেরকে উৎসাহিত করার কথা বারবার বলা হবে। ঠিক আছে, আমি যেটাকে শুরুতেই তোমাদেরকে বলেছিলাম বোঝার ব্যাপারটা। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের চ্যাপ্টার। এখানে আমরা থিওরি তোমাদেরকে যা বলার বললাম, একই সাথে আমরা বললাম যে কিভাবে অ্যাপ্রোচ করবে তুমি কোয়েশ্চেনটাকে, কিভাবে বুঝবে যে কোন উত্তরটা সঠিক হবে এবং খুব কম সময়ে তুমি কিভাবে উত্তরটাকে খুঁজে বার করবে, সেই প্রসেস সম্পর্কে আমরা আলোচনা করলাম। এরপর দেখো প্রিভিয়াস ইয়ার কয়েকটা কোয়েশ্চেন আমরা এরপর দেখব। এক মিনিট। তো প্রিভিয়াস ইয়ার কিছু প্রশ্ন আমরা এরপর দেখব। প্রথম কথা আমি বলে রাখি যে প্রশ্নগুলো তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, আমি কিছু সময় দেব। ভিডিওটা যেহেতু রেকর্ড ক্লাস, তুমি পজ করবে ভিডিওটা, দিয়ে কমেন্টে উত্তরটা লেখো, তারপর ভিডিওটা দেখো, কারণ যে থিওরিটা পড়লে এরপর নিজে উত্তর দেওয়ার চেষ্টাটা করো। ঠিক আছে, এঙ্গেজ করো নিজেকে ক্লাসটির মধ্যে, চুপচাপ বসে শুনো না, এইভাবে হবে না কিন্তু। ঠিক আছে, চলো প্রথম প্রশ্ন দেখো। সিটেট সেপ্টেম্বর 2015 থেকে এসেছিল, বলেছে যে ভাষা অর্জন বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলতে মূলত কি বোঝায়? ঠিক আছে, কি বোঝায়? ব্যাকরণের নিয়মকানুনকে মুখস্থ করা এটাকে বোঝায়, নাকি সচেতনভাবে ভাষার নিয়ম শেখা, নাকি প্রথাগত পরিবেশে শিক্ষকের সাহায্যে শেখা, নাকি অবচেতনভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে ভাষাকে আয়ত্ত করা? মনে করো দুটো জিনিসের পার্থক্য আমি খুব ভালোভাবে বলেছিলাম যে অ্যাকুইজিশন আর হচ্ছে লার্নিং, এই দুটোর মধ্যে খুব পার্থক্য রয়েছে। ঠিক আছে, এই অ্যাকুইজিশন বা অর্জন এর ক্ষেত্রে কিছু জিনিস আমি বলেছিলাম যে মুখস্থ কথাটা যখন পাবে তুমি, একটু আগে বললাম নিয়ম শেখানোর ক্ষেত্রে যে মুখস্থ করা মানে তুমি সেটাকে বাদ দিয়ে দাও, এটা তো জীবনেও হবে না। মুখস্থ করাকে কখনোই প্রমোট করে না আধুনিক শিক্ষা। ঠিক আছে, তাহলে পেডাগজিতে এটা সবসময় নেগেটিভ ওয়ার্ড, এটা নেতিবাচক, এটা ছাড়া তুমি এগিয়ে যাবে, এটা বাদ দাও। ঠিক আছে, অপশান বি দেখো, বলছে সচেতনভাবে ভাষার নিয়ম শেখা। সচেতনভাবে ভাষা যখন শেখা হয় সেটাকে তো ভাষা শেখন বলা হয়, সেটাকে লার্নিং বলা হয়, তাই না? সেটাকে অ্যাকুইজিশন বলা হয় কি, সেটাকে অর্জন বলা হয় কি, ওটাকে তো শিখন বলা হয়, তার মানে এটাও হচ্ছে না। অপশান 3 দেখো, বলছে প্রথাগত পরিবেশ বা বিদ্যালয়। প্রথাগত কথা আসছে, প্রথাগত মানেই তো তুমি বাদ দিবে সেটাকে। অ্যাকুইজিশনে বা অর্জনে কোনো প্রথাগত পরিবেশের প্রয়োজন হয় না, বিদ্যালয় কলেজ এগুলোর প্রয়োজন হয় না, এটা পুরোপুরি অর্জন করা হয়, তাহলে এটা অবচেতনভাবে ঘটে
এবং এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে, ঠিক আছে, সাবকনশাস মাইন্ডে ঘটে অ্যান্ড স্পন্টেনিয়াস প্রসেসে ঘটে এটা, ঠিক আছে। কেন? কারণ অর্জন হলো একটি প্রাকৃতিক বা স্বাভাবিক প্রক্রিয়া, যেখানে শিশু তার চারপাশের যে পরিবেশ, ঠিক আছে, ওই পরিবেশ থেকে সে মূলত ওটা অর্জন করে, ঠিক আছে, এবং আয়ত্ত করে, অ্যাকচুয়ালি অবচেতন মনে পুরোটাকে আয়ত্ত করে। বোঝা গেল? ক্লিয়ার? চলো দ্বিতীয় প্রশ্নে যাই। এরপর বলছে শিশুদের ভাষা শেখার একটি জন্মগত ক্ষমতা বা ইনেট ক্যাপাসিটি থাকে, একটি জন্মগত ক্ষমতা থাকে। এই মতবাদ কে দিয়েছেন? প্রবক্তা কে এর? ডাব্লিউবি প্রাইমারি টেট 2022 সালে এই প্রশ্নটি এসেছিল, ঠিক আছে। তোমাকে অপশন দিয়েছে লেভ ভাইগটস্কি, তোমাকে অপশন দিয়েছে পিয়াজে, নোয়াম চমস্কি নাকি BF স্কিনার। এটা থিওরি প্রশ্ন, এটা কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে, এর কোনো অপশন নেই, ঠিক আছে, এটা মুখস্থ ছাড়া কিছু নেই। তোমাকে মনে রাখতে হবে যে ভাষা শেখা এটি একটি জন্মগত ক্ষমতা। এই কথার প্রবক্তা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি নোয়াম চমস্কি। আমরা একটু আগে সেটা পড়েও এলাম যে নোয়াম চমস্কি উনিই বলেছেন যে মানুষের মস্তিষ্কে জন্মগতভাবে একটি ডিভাইস থাকে, যেটাকে উনি LAD বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস নামে তিনি অভিহিত করেছেন, ঠিক আছে। এবং তিনি বলছেন এই ল্যাড অ্যাকচুয়ালি কী করে না, মানুষের ভাষা শিখনে মানুষকে সাহায্য করে, ঠিক আছে। ক্লিয়ার? বাকিগুলো হচ্ছে না কেন? কারণ ভাইগটস্কি তো ভাষা বিকাশে ইনি সামাজিক মিথস্ক্রিয়ার কথা বলেছেন, ঠিক আছে। ইনি বলেছেন যে ভাষা শিখতে গেলে তোমাকে সোশ্যাল ইন্টারাকশন করতে হবে, ঠিক আছে, সোশ্যাল ইন্টারাকশন বা সোশ্যাল ইন্টারাক্ট করতে হবে, তাহলে তুমি ভাষা শিখতে পারবে। পেঁয়াজে কি বলছেন? পেঁয়াজে বলছেন যে শিশুর আগে জ্ঞানমূলক তোমার হচ্ছে যে যেটা বিকাশ মানে কগনেটিভ ডেভেলপমেন্ট, সেটা আগে করতে হবে, ঠিক আছে। কগনেটিভ ডেভেলপমেন্ট যেটা, সেটা আগে প্রয়োজন, তারপরে সে ভাষা শিখবে, ঠিক আছে। তাহলে পেঁয়াজে এই থিওরির কথা বলেছেন। স্কিনার কি বলেছিলেন? দেখো স্কিনার আমরা পড়িনি এখানে, কিন্তু সিডিপিতে আমরা পড়ে এসেছি, এখানে ছিল না। স্কিনার বলছেন, উনি একটা থিওরি দিয়েছেন যে শিশুরা তারা বড়দের কি করে, বড়দের নকল করে, ঠিক আছে, বা অনুকরণ করে। তার জন্য বড়রা যেটা করে তারা কিন্তু সেই মাধ্যমে ছোটরাও ভাষা শেখে, এটার কথা বলেছিলেন BF স্কিনার, ঠিক আছে। বোঝা গেল? চলো এরপর আমরা পরবর্তী প্রশ্নতে যাই। প্রশ্ন 3, ভাষা শিখন বা ল্যাঙ্গুয়েজ লার্নিং ইংরেজি টার্মগুলো যেগুলো দিয়েছি ওগুলো দেখবে, কারণ সুবিধা হবে তোমার ব্যাপারটাকে আইডেন্টিফাই করতে। তাহলে ভাষা শিখন এটি কি? অপশন দিয়েছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বা স্পন্টেনিয়াস একটি প্রসেস, নাকি সচেতন এবং কৃত্রিম প্রক্রিয়া কনসিয়াস অ্যান্ড আর্টিফিশিয়াল প্রসেস, নাকি অবচেতন প্রক্রিয়া সাবকনসিয়াস প্রসেস, নাকি জন্মগত প্রক্রিয়া বা ইনেট প্রসেস। এই প্রশ্নটি এসেছিল হচ্ছে আপার প্রাইমারিতে ওয়েস্ট বেঙ্গলে 2015 সালে। বুঝতে পারছো, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের। তো এখানে ভাষা শিখনকে বা লার্নিংকে কি বলেছে দেখো, আমরা এর আগে অর্জনটা দেখে এলাম, অ্যাকুইজিশনটা, এরপর লার্নিংয়ের সম্বন্ধে জানতে চাইছে। লার্নিং আমরা পড়ে এলাম যে লার্নিংয়ের জন্য কি প্রয়োজন হয়, লার্নিংয়ের জন্য সচেতনতা প্রয়োজন হয়। দ্বিতীয় হচ্ছে কি কৃত্রিমতা প্রয়োজন হয়। তার মানে এই সচেতন এবং কৃত্রিম প্রক্রিয়া এটাই হবে সঠিক উত্তর, কারণ সচেতন না হলে তুমি শিখতে পারবে না, ঠিক আছে। এখানে লার্নিং ল্যাঙ্গুয়েজ মানে কোন সেকেন্ড ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে, তাই না? L2 সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বা যেটাকে আমরা L2 বলি। আমাদের ক্ষেত্রে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটা? ইংরেজি। আমরা ইংরেজি ভাষা শিখেছি, আয়ত্ত করেছি। তাহলে এই L2 বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এটা শেখার সময় শিক্ষার্থীকে সচেতনভাবে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ব্যাকরণ তাকে শিখতে হবে, ঠিক আছে, ব্যাকরণের কথা খেয়াল রাখতে হবে, তাকে ব্যাকরণের নিয়ম শিখতে হবে, এবং তাকে শব্দ ভাণ্ডার শিখতে হবে, যেটাকে আমরা ইংরেজির ক্ষেত্রে বলি কি ভোকাবুলারি শিখতে হবে, অনুশীলন করতে হবে। এবং বিদ্যালয়ের মতো একটি কেন কৃত্রিম বলা হচ্ছে, আর্টিফিশিয়াল কেন? কারণ এখানে বিদ্যালয় ইনক্লুড থাকছে, তাই না? বিদ্যালয়ের মতো একটি আর্টিফিশিয়াল জায়গায় গিয়ে তাকে এই পুরো প্রসেসটা ঘটাতে হচ্ছে, সেই পরিবেশটা তৈরি করতে হচ্ছে, ঠিক আছে, বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে যাই আমরা।
লেভ ভাইগটস্কির মতে শিশুর ভাষা বিকাশে নিচের কোনটি সবচেয়ে বেশি প্রভাব ফেলে? তাহলে ভাইগটস্কির মতে ভাষা বিকাশের ক্ষেত্রে কোনটি সবচেয়ে বেশি প্রভাব ফেলে? প্রশ্নটি সিটেট জানুয়ারি 2021-এর প্রশ্ন। অপশন দিয়েছে তোমাকে সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারাকশন, সর্বজনীন ব্যাকরণ বা ইউনিভার্সাল গ্রামার, বিদ্যালয়ের পাঠ্যপুস্তক বা স্কুল টেক্সট বুকস, নাকি জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ক্যারেক্টারিস্টিক্স। কোনটা হবে? ভাইগটস্কির মতে সবচেয়ে বেশি প্রভাব কে ফেলে? সবচেয়ে বেশি বলো, উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো, যদি তুমি অপশানগুলো দেখো, অপশান বি যদি দেখো, অপশান বি আর অপশান ডি এই দুটো যদি দেখো, এখানে কি দেখতে পাবে? এই দুটো জিনিস কিন্তু নোয়াম চমস্কির সাথে রিলেটেবল। এই দুটো কথাই বলেছেন কে? দুটো কথাই বলেছেন চমস্কি। কোনগুলো? অপশান বিতে, অপশান ডিতে যেটা আছে সর্বজনীন ব্যাকরণ আর জিনগত বৈচিত্র্য, এই দুটো কথাই নোয়াম চমস্কির কথা। অপশান সিটা যদি দেখো, বিদ্যালয়ের পাঠ্যপুস্তক, যেখানে স্কুল টেক্সট বুক বলা হচ্ছে, বিদ্যালয়ের পাঠ্যপুস্তক আনুষ্ঠানিক শিক্ষার অংশ, এটা তাই না? পাঠ্যপুস্তক যেটা আনুষ্ঠানিক শিক্ষার অংশ, এখানে প্রাথমিকভাবে ভাষা বিকাশের তো কোনো মূল ভিত্তির ব্যাপার নেই। প্রাথমিক ভাষা বিকাশের সাথে কোনো এর রিলেশন আছে কি না? তাহলে আমাদের অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। সামাজিক মিথস্ক্রিয়া বা সোশ্যাল ইন্টারাকশন হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। কেন? কারণ ভাইগটস্কি তিনি একটি থিওরি দিয়েছিলেন, একটি তত্ত্ব দিয়েছিলেন। যে তত্ত্বটি কি? যে তত্ত্বটি হচ্ছে সোশিও কনস্ট্রাকটিভিজম। ঠিক আছে, সোশিও কনস্ট্রাকটিভিজম বা সামাজিক, এটাকে বাংলাতে বলা হয় সামাজিক। দেখো, এখান থেকে আরও একটা প্রশ্ন পেলে, নির্মিতিবাদ প্রশ্ন আসে এটা থেকে আরও। এটা আমরা সিডিপির ক্লাসে পড়েছি যে সামাজিক নির্মিতিবাদের তত্ত্বের প্রবক্তা কে? লেভ ভাইগটস্কি। এই তত্ত্বতে তিনি বলেছেন যে শিশু, তার আশেপাশের মানুষ, পরিবার, সমাজ, এদের সাথে যোগাযোগের মাধ্যমেই কিন্তু ভাষার বিকাশ ঘটায়। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা কেন হলো? চলো 5 নম্বর প্রশ্ন দেখো, বলছে ভাষা দক্ষতা মানে ল্যাঙ্গুয়েজ স্কিল, যেটা স্বাভাবিক বিকাশের সঠিক ক্রম কোনটি? দেখো, সেই যে বলেছিলাম সিটেট জুলাই 2019, ক্রম কিন্তু প্রশ্ন আসেই। যে কোনো তুমি টিচিং পরীক্ষাতে যেখানে রয়েছে সেখানে এই ক্রম, এই প্রশ্নটা আসে না এমনটা হতেই পারে না। তাহলে মনে করে দেখো, আমরা কি বলেছিলাম? সঠিক বলেছিলাম এল আগে, তারপর কি বলেছিলাম? এস, তারপর কি বলেছিলাম? আর, দিয়ে বলেছিলাম ডাব্লু। এল, এস, আর, ডাব্লু, এটা হচ্ছে সঠিক ক্রম। মানে রিডিং, তোমার হচ্ছে লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। তাহলে আগে শোনা, তাহলে আগে শোনা কোথায় আছে? একমাত্র এই জায়গাতেই আছে। অপশান বি কারেক্ট, বাকিগুলো একটাও হবে না। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে যাই আমরা। ভাষা অর্জনের বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থেকে আবার প্রশ্ন করেছে। দেখো, এটার জন্য সবথেকে অপরিহার্য উপাদান কোনটি? অপরিহার্য মানে কি? যাকে বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, যেটা গুরুত্বপূর্ণ, যেটাকে রাখতেই হবে। সিটেটের প্রশ্ন ফেব্রুয়ারি 2014-তে। ঠিক আছে, অপরিহার্য উপাদান কোনটি? অপশান দিয়েছে কঠোর ব্যাকরণ অনুশীলন, দক্ষ ভাষা শিক্ষক, সমৃদ্ধ ভাষিক পরিবেশ রিচ লিঙ্গুইস্টিক এনভায়রনমেন্ট, নাকি বারবার মুখস্থ করার সুযোগ। নিজের যেটুকু জানলে ওটাকে এখানে কাজে লাগিয়ে উত্তরটা দাও তো, যেটা এতক্ষণ পর্যন্ত যা কিছু বুঝতে পারলে। কমেন্ট করো, কমেন্ট করে জানাও, আমি কমেন্টগুলো দেখব অবশ্যই। দেখো, অপশান এ আর এই অপশান ডিতে যদি আমরা যাই, অপশান এ আর অপশান ডিতে যদি আমরা যাই, এই দুটো জায়গাতে গেলে একটা জিনিস তুমি দেখতে পাবে, খুব ভালো করে দেখো। কঠোর ব্যাকরণ অনুশীলন আর বারবার মুখস্থ করা, এই দুটোই হচ্ছে নেতিবাচক জিনিস। আমি কি বলেছি? যে আমরা কিন্তু পেডাগোজির সময় এই যে মুখস্থ, ঠিক আছে, এই যে কঠোর নিয়ম, এগুলো কিন্তু কখনো বাচ্চাদের জন্য সঠিক নয়। আমরা বলেছি প্রথমে যে হবে না, এই জায়গাগুলো যেখানে পাবে বাদ দেবে, এগুলোকে আগে বাদ দেবে, এগুলো কখনোই হবে না, এগুলো নেতিবাচক। তাহলে চাপিয়ে দেওয়ার মতো ব্যাপার হচ্ছে, তাহলে এই দুটো অপশান তো হবে না, এটা আরামসে বাদ গেল। অপশান বি আর সি এর মধ্যে দেখো, বি বলছে দক্ষ ভাষা শিক্ষক প্রয়োজন।
আচ্ছা, দক্ষ শিক্ষক, তুমি দক্ষ শিক্ষক দিয়ে কি করবে? একজন দক্ষ শিক্ষক তোমাকে কি করবে? কোনো ভাষা শেখাবে নিশ্চয়ই। তার মানে কি আসছে, সেটা লার্নিং। তোমাকে যদি ধরো তোমার বাংলা ভাষা হচ্ছে মাতৃভাষা, তোমাকে ইংরেজি শিখতে হয়, তার মানে তোমার দক্ষ শিক্ষক লাগবে। তোমাকে ফ্রেঞ্চ শিখতে হয়, তোমার দক্ষ শিক্ষক লাগবে। কিন্তু এখানে তো অ্যাকুইজিশনের কথা বলা হচ্ছে, তাহলে শিক্ষকও হবে না। কেবলমাত্র ভালো পরিবেশ, যদি সমৃদ্ধ ভাষিক পরিবেশ হয়, খুব ভালোভাবে ভাষা শিখতে সে পারবে। মাতৃভাষা শিখনের সৃজনমূলক উদ্দেশ্য বা ক্রিয়েটিভ অবজেক্টিভ, এটা বলতে কি বোঝায়? সিটেট ডিসেম্বর 2018। মাতৃভাষা শিক্ষণের সৃজনমূলক উদ্দেশ্য এটা আসলে কি? অপশান দিয়েছে তোমাকে। অন্যের লেখা সুন্দর হস্তাক্ষরে নকল করা, মানে কারো ভালো হাতের লেখা দেখে সেটাকে তুমি কপি করছো। সাহিত্যিকদের লেখা পড়ে আনন্দ উপভোগ করা। আচ্ছা, ব্যাকরণের নিয়মগুলোকে নির্ভুলভাবে মুখস্থ করা, আবার মুখস্থ চলে এসছে। নিজের কল্পনা এবং অনুভূতির সাহায্যে স্বাধীনভাবে কিছু রচনা করা। অপশানগুলো পড়ো, কমেন্ট করে অবশ্যই উত্তরটা জানাও, আমি দেখবো, আমি রিপ্লাই দেবো কোনটা হবে। তাহলে এখানে দেখো, একটা জিনিস তো বাদ দিয়ে দিতে পারছো, যেখানেই তোমাকে বলে দিয়েছে মুখস্থ, তার মানে ওটা তো বাদ, ও তো হচ্ছেই না। অপশান এ দেখো, অন্যের লেখা সুন্দর হস্তাক্ষরে নকল করা। নকল করা মানে কি? নকল করা মানে প্রতিলিপি গঠন করা, মানে কপি করা, অ্যাকচুয়ালি প্রতিলিপি, তাই না? কিন্তু তোমাকে বলেছে অবজেক্টিভ, ক্রিয়েটিভ অবজেক্টিভ, ক্রিয়েটিভিটি থাকতে হবে। তার মানে তুমি কাউকে দেখে কপি করছো, সেটা তো কখনো কখনো তো সেটার মধ্যে সৃজনশীলতা বা এই ক্রিয়েটিভিটি থাকতে পারে না, তাহলে বাদ দিয়ে দাও একে। সাহিত্যিকদের লেখা পড়ে আনন্দ উপভোগ করা। দেখো, আনন্দ উপভোগ করার ব্যাপারটা আমরা কি পড়ে এলাম? এটা হচ্ছে রসাস্বাদন বা রস আস্বাদন, তাই না? এটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটিভ অবজেক্টিভ। তুমি একটা সাহিত্য পড়ে সেখান থেকে যে রস পাবে, সেটা আস্বাদন করার জন্য তুমি সাহিত্য পড়বে, তাহলে এটাও হচ্ছে না। অপশান ডিতে যদি যাও, অপশান ডি, আচ্ছা অপশান সি কি বললাম, যে এখানে তো মুখস্থ করার কথা আসছে, এ তো হবেই না, বাদ দিয়ে দাও একে আগে। মুখস্থ থাকলে তো প্রশ্নই হচ্ছে না। আচ্ছা, অপশান ডি বলছে সঠিক কারণ নিজের চিন্তা ভাবনাকে, নিজের কল্পনা অনুভূতির সাহায্যে স্বাধীনভাবে কিছু রচনা করা। তুমি নিজে যখন কোনো কিছু লিখছো, একটা কবিতা হতে পারে, একটা গান হতে পারে, একটা নাটক হতে পারে, একটা উপন্যাস হতে পারে, তোমার সেখানে কি প্রয়োজন হচ্ছে? তোমার সেখানে নিজের যে ক্রিয়েটিভিটি রয়েছে সেটা প্রয়োজন হচ্ছে। তাহলে ক্রিয়েটিভিটি কেবলমাত্র এখানেই আছে, বাকি কোথাও নেই। ভাষা শিক্ষণের ক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের নীতি বা প্রিন্সিপালস অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, এটা কি? WB প্রাইমারি টেট 2017। ব্যক্তিগত বৈষম্যের নীতি, শ্রেণীকক্ষে কেবল মেধাবী ছাত্রদের প্রতি মনোযোগ দেওয়া। দেখো, কেবল মেধাবী, এই জায়গাগুলো থেকে তুমি অপশান বাদ দিতে পারবে। কেবল মেধাবীদের গুরুত্ব দাও, তাহলে সেটা ছাত্রদের পক্ষে কি ভালো হবে? হবে না। তাহলে এই অপশানটা তুমি আগে থেকেই বাদ দিয়ে দিতে পারো, এটা হচ্ছেই না। এই কেবল কথাটা এখানে ব্যবহার হয়ে গেছে। দুর্বল শিক্ষার্থীদের আলাদা করে শাস্তি দেওয়া, বাবারে, শাস্তি দেওয়া হতে পারে দুর্বলদের, আবার তাদেরকে নিয়ে গিয়ে পিটবে নাকি তুমি? হবে? এভাবে শিক্ষা সম্ভব হবে না। সব শিক্ষার্থীকে একই পদ্ধতিতে এবং একই গতিতে পড়ানো, নাকি শিক্ষার্থীদের মেধা, চাহিদা, আগ্রহ অনুযায়ী ভিন্ন ভিন্ন শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা? মনে করে দেখো, এই যে সব শিক্ষার্থীকে বলা হচ্ছে একই পদ্ধতিতে একই গতিতে পড়ানো হবে। আমরা কি পড়েছিলাম? সবার বুদ্ধি, সবার আইডিয়া, সবার বোঝার ক্যাপাসিটি, সবার মানে ব্রেন এক হয় কি? এক হয় না। প্রত্যেকটি শিশুর এটি আলাদা হয়। তার মানে প্রত্যেককে মধ্যে, সবার মধ্যে কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস রয়েছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস রয়েছে, তাই না? তাহলে যেহেতু ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস রয়েছে, তার মানে তুমি সবার গতিকে এক গতিতে পড়াতে পারবে না। তার মানে এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার, যে শিক্ষার্থীদের মেধা, চাহিদা, আগ্রহ অনুযায়ী ভিন্ন ভিন্ন শিক্ষণ পদ্ধতি ব্যবহার করে তাদের মধ্যে শিক্ষাদান করতে হবে। ক্লিয়ার? দেখো কিভাবে বাদ দিচ্ছি প্রশ্নগুলোকে, মানে অপশানগুলোকে, এটা আগে বুঝতে শিখো, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, বলছে সর্বজনীন ব্যাকরণ বা ইউনিভার্সাল গ্রামার বা ইউজি এর প্রবর্তককে। পড়ে এসছি, একটু আগেই পড়েছি, দুটো থিওরি, একটা লোকের কথা বলছিলাম। এটা এসেছিল প্রাইমারি টেট 2023-এ। কী হবে? ইউনিভার্সাল গ্রামার
এই থিওরি কে দিয়েছেন? স্টিফেন ক্রাসেন, নোয়াম চমস্কি, জ্যা পিয়াজে নাকি জন ডিউই? কে? ভাষা রিলেটেড বেশিরভাগ প্রশ্নের উত্তর চমস্কিই হবে, কারণ ইনি একজন ভাষাবিদ ছিলেন। বাকি সব মনোবিদ ছিলেন, ইনি মনোবিদের পাশাপাশি ভাষাবিদও ছিলেন। ঠিক আছে। আর এখানে যদি বাকি অপশানগুলো দেখো, স্টিফেন ক্রাসেনের সম্বন্ধে আমরা কি পড়েছিলাম? স্টিফেন ক্রাসেন হচ্ছে মানে দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের যেটা ছিল, সেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের শেখা ভাষা, তার সম্বন্ধে 5টা তত্ত্ব তিনি দিয়েছেন। ঠিক আছে, স্টিফেন ক্রাসেন, মনে পড়েছে? যা পেঁয়াজের সম্বন্ধে পড়লে কী হবে? পেঁয়াজে তো জ্ঞানমূলক প্রজ্ঞা, তার সেই কথাই বলেছেন। আবার জন ডিউই তো প্রগতিমূলক শিক্ষার কথা বলেছেন। এনার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, জন ডিউ হচ্ছে প্রোগ্রেসিভ এডুকেশন। ঠিক আছে, প্রোগ্রেসিভ এডুকেশনের কথা যদি কোথাও পাও, সেটা সবসময় বলবে জন ডিউই। ঠিক আছে, প্রোগ্রেসিভ এডুকেশন বা কি ওটাকে বলা হয় তোমার প্রগতিশীল শিক্ষা। বোঝা গেল? তাহলে চমস্কি হচ্ছে এমন একজন মানুষ যিনি বলেছেন যে পৃথিবীর সব ভাষার মূল কাঠামো বা ব্যাকরণগত নিয়ম এটা একই, আর মানুষের মস্তিষ্কে জন্মগতভাবে সেটা বুঝতে পারে। উনি ল্যাডের ধারণা দিয়েছেন, তাই না? আমাদের আজকে শেষ প্রশ্ন, দ্বিতীয় ভাষা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা আমরা অ্যাকচুয়ালি শিখি, এটা L2 যেটা, এই L2 হিসেবে ইংরেজি শেখানোর সময় শিক্ষকের মূল লক্ষ্য কী হওয়া উচিত? ত্রিপুরা টেট 2018-তে এসেছিল। তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখানোর সময় শিক্ষকের মূল লক্ষ্য কী হওয়া উচিত? মাতৃভাষার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা, সম্পূর্ণ নিষিদ্ধ করে, সম্পূর্ণ, কেবল, এই শব্দগুলো থাকা মানেই সেটা জানবে যে হবে না। মাতৃভাষাকে সম্পূর্ণ তুমি বাদ দিয়ে দেবে, দিয়ে ইংরেজি শেখাবে। কাদেরকে শেখাবে? যাদেরকে শেখাচ্ছ তাদের মাতৃভাষা তুমি বলছো প্রয়োগই করব না। হতে পারে কখনো? বাস্তব ভেবে দেখো। দ্বিতীয় অপশান বলছে কি না, বাস্তব জীবনে যোগাযোগের জন্য ভাষা ব্যবহারে সক্ষম করে তোলা। আচ্ছা, হতে পারে। কেবল ব্যাকরণের নিয়ম শেখানোর উপর জোর দেওয়া, আবার কেবল চলে এসছে। কেবল ব্যাকরণের নিয়ম শেখানোর উপর জোর দেবে, আবার তুমি ব্যাকরণ শেখাবে কেবল, আবার জোর দেবে, হবে? হবে না। প্রচুর বাড়ির কাজ দেওয়া, বাড়ির কাজ প্রচুর যদি দাও, বাচ্চাদের কি ডেভেলপমেন্ট হবে? এটাও তো নেগেটিভ, তাই না? মানসিক চাপ সৃষ্টি হবে বাচ্চাদের, তাহলে এটাও হবে না। তার মানে দেখো, অপশানগুলো খুব সহজে আমরা কিন্তু বাদ দিয়ে দিতে পারছি। কিভাবে? ওই যে প্রসেসটা বলেছিলাম, যে এমন কিছু অপশান করবে না যেটা কখনো তোমাকে বাচ্চার এগেনস্টে নিয়ে যায়। ঠিক আছে, শিশুদের বিরুদ্ধে নিয়ে যায়। ঠিক আছে, যেহেতু আমাদের এডুকেশনটা চাইল্ড সেন্ট্রিক, সেটা সবসময় কিন্তু এমনভাবে কল্পনা করবে যে শিশুকে কেন্দ্র করে যেন থাকে। ঠিক আছে, তোমার প্রশ্নের উত্তর দেওয়াটা খুবই খুবই সহজ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, প্রত্যেককে ধন্যবাদ যারা এতক্ষণ অবধি ভিডিওটি দেখলে। ক্লাসটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও, জানাতে ভুলো না। পরবর্তী কী ক্লাস চাইছো তুমি সেটাও জানাতে পারো, কোনো ডাউট থাকলে বা জানার থাকলে সেটাও কমেন্ট করে জানাও। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও, তোমাদের নিজেদের পরিচিতি সার্কেলে ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যারা প্রিপারেশন নিচ্ছে। এবং যদি ক্লাসে আমাদের আজকে নতুন হও তুমি, তো আমাদের চ্যানেলের সাথে জুড়ে যাও, সাবস্ক্রাইব করে রাখো। আমরা সম্পূর্ণ ফ্রিতে এখানে সম্পূর্ণ যে ক্লাসগুলো আমরা করাচ্ছি ইতিমধ্যে সেগুলো চলবে। এটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। টাটা।